আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। উল্লসিত নেতাকর্মীরা। সুন্দর কমিটি আগামীতে আওয়ামী লীগকে অনেক উপরে উঠে নিয়ে যাবে বিশ্বের দরবারে। আমাদেরকে বাঙালি জাতি হিসাবে আমরা যেন মাথা উঁচু করে আরো দাঁড়াতে পারি। এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য প্রচুর কাজ করতে পারবে। দলের যেসব কর্মী বা নেতা আছে প্রত্যেকেরই ত্যাগ আছে, তিতিক্ষা আছে, নিশ্চয়ই তারা খুব ভালো করবে। শেখ হাসিনা মানেই বাংলাদেশ, আর তিনি যাদেরকে নেতৃত্বে এনেছেন অত্যন্ত দক্ষ। এই কমিটির মধ্য দিয়ে এই নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাবেন, আমরা আছি তার সঙ্গে। স্বাগত জানালো বিএনপি। শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয় নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান। ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। 6000-এর বেশি কাউন্সিলরের সিদ্ধান্তে নির্বাচন করা হয়েছে দলের নতুন কমিটি। সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে নির্বাচিত করলেন কাউন্সিলররা। এই সম্মেলনের ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে মনে করছেন তারা। কে আসছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে। সমাবেশস্থলের বাইরে তারই অপেক্ষায় দলের হাজারো নেতাকর্মী। কমিটি ঘোষণার পরপরই উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুন কমিটিকে স্বাগত জানালেন তারা। দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের নেত্রীর উপর আমাদের এরকম কনফিডেন্স আছে, যিনি শুধু বেঁচে আছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এতদূর আগায় আসছে এবং ভবিষ্যতে আগায় যাবে, বাংলাদেশকে সে আগায় নেবে। আগামী দিনে শীর্ষ এই দুই নেতার নেতৃত্বে এগিয়ে যাবে আওয়ামী লীগ, এমন আশা তাদের। গতিশীল নেতৃত্ব আশা করি, ডাইনামিক নেতৃত্ব আশা করি, যুগোপযোগী। সংগঠনের পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা মানুষের জন্য ব্যবহার করতে চাই, দেশের জনগণের জন্য ব্যবহার করতে চাই। আর আগামী নির্বাচন নিয়ে সভাপতি শেখ হাসিনার নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। ভীষণ সুন্দর কমিটি হচ্ছে, অত্যন্ত আমরা আনন্দিত। আমরা অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। প্রত্যেকেরই ত্যাগ আছে, তিতিক্ষা আছে, নিশ্চয়ই তারা খুব ভালো করবে, জনগণের সেবা করবে এবং তারা এই দেশের উন্নয়ন করবে। নতুন নেতৃত্বে দল আরো শক্তিশালী হবে এমনটাই আশা নেতাকর্মীদের। সাদিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অনুমোদন করা হয় গঠনতন্ত্রের সংশোধনী। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বেড়ে 81 জন, সভাপতিমণ্ডলীর সদস্য 19 জন এবং জাতীয় কমিটির সদস্য সংখ্যা 180 জন। সৈয়দ আশরাফুল ইসলাম, ডক্টর আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, আব্দুল মান্নান খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান সভাপতিমণ্ডলীর নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। আগের 3 জনের সঙ্গে নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান। এছাড়াও অনুমোদন দেয়া হয়েছে পার্লামেন্টারি বোর্ড। দর্শক, কাউন্সিলের খবর জানাতে এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন রিপোর্টার তাফসির বাবু। চলে যাব তার কাছে। তাফসির,
হ্যাঁ, পারমিতা, আসলে কাউন্সিল তো শেষ হয়েছে। এখন বলা যায় যে 2 দিনের যে একটা মিলন মেলা এখানে ছিল, সেই মেলাটি আসলে ভেঙেছে এবং তৃণমূল থেকে যেসব নেতাকর্মী এবং কাউন্সিলর এসেছিলেন তারা এই কাউন্সিল যেহেতু শেষ, তারা এখানে চলে যাচ্ছেন। তো যাওয়ার আগে তাদের কাছ থেকে আমরা যে প্রতিক্রিয়াগুলো পাচ্ছি যে কমিটির যে আসলে সাধারণ সম্পাদক কে হবেন সেটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ছিল, সেটির অবসান হয়েছে। পরিবর্তন চাচ্ছিলেন যারা, তারা অনেকেই খুশি হয়েছেন যেহেতু পরিবর্তন হয়েছে এবং এখন তারা আসলে এই বার্তা নিয়েই তৃণমূলে ফিরছেন যে দল আগামী নির্বাচনে দল শক্তিশালীভাবেই থাকতে চায় এবং সেই নির্বাচনে তারা জয়ী হতে চায় এবং সে প্রেক্ষিতে দল থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাগুলো তারা তৃণমূলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই বার্তাগুলো নিয়েই তারা এখন তৃণমূলে ফিরছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেতা কে হবে সেই বিষয়ে তো নানা রকম জল্পনা কল্পনা ছিল, আগ্রহ ছিল, সেই আগ্রহের তো এখন সমাপ্তি ঘটেছে। আর প্রেসিডিয়াম মেম্বার কিংবা অন্যান্য যেসব পদ রয়েছে সেগুলোতে হয়তো কিছু বাকি রয়েছে, সেগুলো কখন হবে সেগুলো তারা পরে জানতে পারবেন। কিন্তু তারা যে আসলে তৃণমূল থেকে এসেছেন সেখানকার কিছু দলীয় তাদের বক্তব্য ছিল, অসঙ্গতি হতে পারে কিংবা উন্নতি হতে পারে কিংবা পরামর্শ হতে পারে, সেই বিষয়গুলো যে তারা বলছেন যে তারা এখানে তাদের যে দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে তুলে ধরতে পেরেছেন, সেটিতে তারা অনেক বেশি খুশি প্রকাশ করছেন যে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পেরেছেন এবং দলীয় সভানেত্রী সেগুলো আসলে মনোযোগ দিয়ে শুনেছেন। এবং এখন সভানেত্রী যেহেতু তাদেরকে বলেছেন যে এককভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলকে আগামী নির্বাচনে জেতাতে হবে, সেই জন্য জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আর আমরা দেখেছি যে তারা বলছেন যে যেহেতু 2 টার্মে সৈয়দ আশরাফুল ইসলাম সেক্রেটারি ছিলেন এবং সেই পদটিতে পরিবর্তন এসেছে, তারা বলছেন যে আসলে সৈয়দ আশরাফুল ইসলামও অনেক ভালো কাজ করেছেন, দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল, সেটি তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং যেহেতু পরিবর্তনটি হয়েছে এটিকেও তারা খুব গুরুত্বপূর্ণ মানছেন এবং তারা বলছেন যে আসলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে একটু তরুণ নেতৃত্ব আসলে হয়তো ভালো হবে, সেই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের এসেছেন। এবং সবচেয়ে বড় কথা যে আমরা অনেকের কাছে শুনেছি যে তারা যেটি ধারণা করছেন যে ওবায়দুল কাদেরের মাধ্যমে হয়তো তরুণ নেতৃত্বের যে বই প্রকাশ সর্বক্ষেত্রে সারা দেশে সেটির বই প্রকাশ হবে এবং ত্যাগী নেতারা মূল্যায়ন পাবেন এবং ত্যাগী নেতারা যেন মূল্যায়ন পায় সেই আশা নিয়ে তারা তৃণমূলে যাচ্ছেন এবং ঝাঁপিয়ে পড়ার আগামী নির্বাচনে বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার বার্তা নিয়ে তারা আসলে তৃণমূলে ফিরছেন। তো আসলে 2 দিনের মিলন মেলা শেষ হলো, এখান থেকে কাউন্সিলররা ফিরতে শুরু করেছেন। আর এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। পারমিতা। দর্শক, সম্মেলন শেষ হবার পর নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। এদিকে আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনা পুনরায় সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের নতুন কমিটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবেন। এই যে বিভাজনের রাজনীতি, ত্রাসের রাজনীতি বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, নির্ধারিত সময়ে অর্থাৎ 1 নভেম্বর পরীক্ষা শুরু হবে এবং শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে না থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। প্রতি বছরের মতো জেএসসি পরীক্ষা যথা নিয়মে যত তারিখে অনুষ্ঠিত হবে এবং নহলমুক্ত পরিবেশে যা যা ব্যবস্থা আমরা আগে নিয়েছিলাম সেই অনুসারে সব ব্যবস্থা নিয়ে আমরা করব এবং 1 তারিখে শুরু হবে নভেম্বর মাসে, 17 তারিখে শেষ হবে। ফলাফল 30 দিনের মধ্যে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই কেউ কোনো দ্বিধা রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না, কোনো অনিশ্চয়তা থাকবেন না। দেশে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 পেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর তুলতে পারছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীরা ছিটকে পড়ছে উচ্চশিক্ষা থেকে, এমন অভিমত শিক্ষাবিদদের। সংকট সমাধানে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ তাদের। রিপোর্ট করেছেন মুজাহিদ শুভ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার আর জিপিএ 5-এর রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া হাজার হাজার শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে ন্যূনতম পাস মার্কস তুলতে পারছে না। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক ফেলের রেকর্ড হয়েছে। পাশ করেছে মাত্র 5.52% শিক্ষার্থী। এক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান সুনিশ্চিত করা না গেলে এই সমস্যা সহজেই কাটবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার মানটি সঠিক নয়, পরীক্ষা পদ্ধতিও ঠিক নয়, পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতিও ঠিক নয়। জ্ঞানার্জনের চেয়ে ভালো জিপিএ প্রাপ্তিকে বেশি উৎসাহ দেওয়ার প্রবণতা দেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মত শিক্ষাবিদদের। জ্ঞান কেন্দ্রিকতার থেকে পরীক্ষা কেন্দ্রিকতার দিকে আমরা ঝুঁকে পড়েছি। যেমন শিক্ষার্থী, তেমন শিক্ষা প্রতিষ্ঠান, তেমন শিক্ষক, তেমন অভিভাবক, সবাই ছুটছেন পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে। সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার দিকে অধিক মনোযোগী হবার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষার বিষয়টা বেশ দুর্বল। ইংরেজি ভালো শিক্ষক অনেক সময় পাওয়া যায় না, এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে কলেজে ইংরেজি শিক্ষক পর্যন্ত না। সমস্যা সমাধানে আত্মতুষ্টি থেকে বের হয়ে এসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান যাচাই করার তাগিদ শিক্ষা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপু হত্যাকাণ্ডে হল রুমমেটকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজও ক্যাম্পাসে মানববন্ধন। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল আলমকে আদালতে হাজির করা হলেও পুলিশ চার্জশিট না দেয়ায় মামলার কার্যক্রম আজকের মতো স্থগিত করেছেন বিচারক। আগামী 15 নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরা এদিন ধার্য করেন। এর আগে সকাল 10টার দিকে নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে তোলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট না আসায় শুনানি স্থগিত করে বদরুলকে আবারও জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে খুঁটিনাটি আরো বেশ কিছু বিষয়ে তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। গত 3রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। খাদিজা বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর খাদিজা মামলা আজকে ধার্য তারিখ ছিল। আসামি বদরুলকে আদালতে আনা হয়। মামলার চার্জশিট না আসায় আদালত 15 নভেম্বর এই মামলার আগামী তারিখ ধার্য করেন। সার্বিক দিক মোটামুটি শেষ তদন্তের। খুঁটিনাটি কিছু সামান্য কিছু বিষয় আছে, এরকম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা আজ এই মামলাতে সাধারণত ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কিন্তু সেই অবস্থায় এখন নাই। ভিকটিম সেই অবস্থায় নাই, তো ভিকটিমকে জিজ্ঞাসাবাদ না করেও আমরা চার্জশিট দিতে পারি। ক্রিমিনাল যাতে আপনার শাস্তি আপনার নিশ্চিত হয়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে দেবো। আশা করি মাসের মধ্যে চার্জশিট হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের ছাত্রত্ব বাতিল করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বদরুলের বিষয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট ডিসিপ্লিন কমিটির মাধ্যমে সিন্ডিকেটে আজকে উপস্থাপন হয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী বদরুলকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং খাদিজাকে উদ্ধার করার জন্য যে ইমরান এগিয়ে আসছে তাকে সিন্ডিকেট থেকে ধন্যবাদ জানানো হয়েছে। খাদিজার যে কোনো সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুমমেট মনিরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে আজও বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের 325 নম্বর রুমের ছাত্র লিপুর লাশ উদ্ধারের পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট মনিরুল ইসলাম, বন্ধু প্রদীপ ও 2 নিরাপত্তা কর্মীকে আটক করে পুলিশ। এরপর টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর রোববার আটক মনিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে দুপুরে তাকে সিএমএম আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মুকসেদা আসগর। মামলাটি এখনো তদন্তাধীন আছে আর
সুষ্ঠু তদন্ত শেষে আমরা এর সঙ্গে যারা জড়িত ছিল আশা করি তাকে আমরা গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারব। এর আগে সকালে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি শোক র্যালি বের করেন তারা। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু আমরা এটা থেকে উত্তরণ চাই। আমরা লিপু হত্যার সঠিক বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বের করে তাদের সঠিক শাস্তি চাই। নিশ্চিত নিরাপত্তা যেখানে থাকে সেই হলগুলিতে যদি একজন ছাত্রের জীবন নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ? গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং এর পাশের একটি ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করেন কর্মচারীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মুকুল মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তারা অভিযোগ করেন অধ্যাপক রেজাউল করিম হত্যার 6 মাস পূর্ণ হলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তাই বিলম্বে চার্জশিট দাখিল সহ অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সন্ধ্যার সময় আরো থাকছে। ক্ষমতায় গেলে 100 দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ঘোষণা ট্রাম্পের। মার্কিন গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন ট্রাম্প, আবারও বললেন হিলারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে এ এবং জে ইউনিটের পরীক্ষা। ভর্তিযুদ্ধে অংশ নিতে সকালে বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এ ইউনিটের 551টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেন 32,770 জন পরীক্ষার্থী। এরপর দুপুর 2:30 থেকে 3:30টা পর্যন্ত জে ইউনিটের 92টি আসনের বিপরীতে অংশ নেন 9,019 জন পরীক্ষার্থী। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, খালি একটু বাংলা এবং ইংলিশে কিছুটা মানে একটু হার্ড হয়েছে, এছাড়া অন্যগুলো সবগুলো ভালো হয়েছে। চেয়েছিলাম আরো ভালো করতে, কিন্তু যদি আরো ভালো হতো তাহলে আর একটু ভালো লাগতো। আসন সংখ্যা অনেক কম, পরীক্ষা তো মেডিকেলেও দিল, ওখানেও আসন সংখ্যা কম, যার কারণে খুব চিন্তায় আছি। প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংস্থাগুলো, আমাদের সকল কর্মকর্তা, জেলা প্রশাসন, হাটাজারি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সবার নিরলস প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষা শুরু করতে পেরেছি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরই পাবলিকেশনসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুপুরে আওয়ামী লীগের সম্মেলন প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানে সিআরই এর স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা সাফল্য নিয়ে বিভিন্ন বই, বুকলেট, ব্যাজ ও টি শার্ট বিতরণ করছে সিআরআই। এছাড়া মুক্তিযুদ্ধ সহ আওয়ামী লীগের বিভিন্ন অবদানের বই ও স্টিকার বিক্রি করছে প্রতিষ্ঠানটি। জিনের বাদশা এই পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে সিআইডি। বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান ডিআইজি রওশনারা। যাত্রাবাড়ি এলাকার এক নারীর কাছ থেকে প্রায় 23 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এই চক্রকে আটক করা হয়। নিরীহ মানুষদের টার্গেট করে তাদের দুর্বলতার সুযোগে প্রতারকরা টাকা হাতিয়ে নিত বলে জানায় সিআইডি। বিভিন্ন সময় এই ধরনের সংঘবদ্ধ চক্রটা টাকা পয়সা, স্বর্ণ অলংকার হাতিয়ে নিচ্ছে। অপারেশনের মোডটা হলো কখনো তারা রূপ দেখাচ্ছে, কখনো তারা ভয় দেখাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে যে এই এলাকায় সংঘবদ্ধ চক্রটা রয়েছে, ওই এলাকায় যে 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং এই 4 জনের যখন অ্যারেস্ট করে নিয়ে আসে তখন ওখানে যে জানতে পারে আরো অসংখ্য মানুষ এই ধরনের ভিকটিম হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে 28 জেলেকে আটক করেছে নৌপুলিশ। ভোরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় গতরাত থেকে ভোর পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চলে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে আটক করা হয় 28 জেলেকে। একই সঙ্গে তাদের কাছ থেকে 10,000 মিটার জাল, 50 কেজি ইলিশ ও 3টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। অভিযান চালিয়ে আমরা 28 জন জেলেকে কারেন্ট জাল সহ আটক করি এবং থানায় সোপর্দ করা হয়। নিউ ইয়র্কে শুরু হয়েছে দুদিনব্যাপী বাংলা উৎসব ও উদীচীর সম্মেলন। উগ্র ধর্মান্ধতা, কুসংস্কার ও বিকৃত মানসিকতায় আচ্ছন্ন সমাজকে পরিবর্তনের অঙ্গীকারে শুরু হয়েছে এই উৎসব। এতে যোগ দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হয়ে এভাবেই উদীচীর জয়ধ্বনি তোলেন অংশগ্রহণকারীরা। এতে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও লায়লা হাসান। বাংলা উৎসবের উদ্বোধন করে কেন্দ্রীয় উদীচীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী বলেন, বছরের পর বছর ধরে উদীচী সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে। আমরা মনে করি উদীচী পৃথিবীর সর্বত্র, বাংলাদেশে তো বটেই, যে কাজ করছে সে হচ্ছে মানুষের জন্য, দেশের কল্যাণে, এবং সেই কাজ করবার জন্য আমরা রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে আমাদের মানুষকে আরো সুসংহত করার জন্য চেষ্টা করছি। উদ্বোধনী স্থান ডাইভার্সিটি প্লাজা থেকে বাংলা উৎসবের অনুষ্ঠানের মিলনায়তন পর্যন্ত র্যালি করে শিশু কিশোররা। এতে যোগ দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির যে অন্যান্য বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। যারা নাকি শিক্ষক আছে, শিক্ষিকা আছেন এবং যারা অভিভাবক আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটি সেকুলার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং প্রবাসে যারা আপনারা বাংলাদেশে আমেরিকান আছেন তারাও একটা বাংলাদেশের একটা ভালো ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। নতুন প্রজন্মের দেশাত্মবোধক মনোজ্ঞ বিভিন্ন পরিবেশনা মুগ্ধ করে উপস্থিতদের। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম সহ বিশিষ্ট শিল্পীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্ষমতায় গেলে 100 দিনের মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে চাইবে না তাদের যুক্তরাষ্ট্রে অবাধ চলাচল সুবিধা বাতিল করবেন বলেও হুঁশিয়ার করেছেন রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রার্থী। শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণায় একথা বলেন তিনি। লবিস্ট নিয়োগের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের ঘোষণা দেন ট্রাম্প। নাফটা চুক্তির মতো বেশ কয়েকটি চুক্তিও বাতিল করবেন বলে জানান তিনি। পাশাপাশি হিলারি নির্বাচনে কারচুপি করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে জবাবে হিলারি ক্লিন্টন আবারও বললেন, ফল মেনে না নেয়ার হুমকি দিয়ে ট্রাম্প আসলে মার্কিন গণতন্ত্রকেই হুমকির মুখে ফেলেছেন। বাংলাদেশ ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ প্রসঙ্গ। দারুণ জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট। চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে গড়িয়েছে খেলা। শেষ দিনে বাংলাদেশের দরকার 33 রান আর ইংলিশদের প্রয়োজন 2 উইকেট। দিনের শুরুতে 240 রানে গুটিয়ে যায় সফরকারীরা, তাই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 286 রান। জবাব দিতে নেমে বাকিরা উইকেটে টিকতে না পারলেও আশার প্রদীপ জ্বলছে সাব্বিরের ব্যাটে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 253 রান। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চতুর্থ দিনের সকালে ইংলিশে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে 240 রানে গুটিয়ে যায়। আগের দিন 8 উইকেটে 228 রানে দিন শেষ করা ইংল্যান্ড আর মাত্র 12 রান যোগ করতে পেরেছে নিজেদের ইনিংসে। ইংল্যান্ডকে অল আউট করার পর দ্বিতীয় ইনিংসে 286 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনেকটা দেখে শুনেই শুরু করেছিলেন লোকাল বয় তামিম ও ইমরুল কায়েস। দুইজনে খেলছিলেন ভালোই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম দলীয় 35 রানে মঈন আলীর শিকারে পরিণত হয়। এরপর ইমরুল কায়েসও লাঞ্চের আগে ব্যক্তিগত 43 রানে ফেরেন সাজঘরে।
প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়া মমিনুল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু গেরেথ বেটির বলে আউট হওয়ার আগে করেন 27 রান। এরপর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দল যখন কিছুটা চাপ ও আশা নিরাশা দোলাচলে, ঠিক তখনই এক প্রান্তে অবিচল আস্থার প্রতীক হিসেবে ব্যাট করছিলেন টাইগার দলের কাণ্ডারি মুশফিকুর রহিম। কিন্তু জয় থেকে 59 রান দূরে থাকতেই মুশফিকুর রহিম বেটির বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে 124 বল খেলে করেন 39 রান। তবে এর পরেই শুরু হয় টাইগারদের যাওয়া আসার মিছিল। বেশিক্ষণ টিকতে পারেনি মিরাজ রাব্বিও। দিন শেষে সাব্বির 59 ও তাইজুল 11 রানে অপরাজিত রয়েছে। তবে এ ম্যাচের ভাগ্যে কি রয়েছে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে শেষ দিন পর্যন্ত। চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমনিতেই টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। আগামীকাল সকালে সাব্বির তাইজুল্লাহ যদি ভালো কিছু করে দেখাতে পারে, তাহলে এই চট্টগ্রামের মাঠেই নতুনভাবে ইতিহাস রচনা করবে মুশফিক বাহিনী, এই প্রত্যাশা এখন টাইগার ভক্তদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। উল্লসিত নেতাকর্মীরা স্বাগত জানালো বিএনপি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয় নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান। ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।